আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। বাংলাদেশ ভার্সেস ইউএসএ সিরিজের টি-20 যে সিরিজটা চলছিল, সেই সিরিজের থার্ড ম্যাচ পরে আপনাদের কি একবারও মনে হচ্ছিল না যে ফার্স্ট এবং সেকেন্ড ম্যাচে বাংলাদেশ কেন এত বাজে খেললো, কেন এত বাজেভাবে ইউএসএর সাথে হারলো, কেন এত বাজেভাবে ইউএসএর সাথে সিরিজটাই হারতে হলো? বাংলাদেশের থার্ড ম্যাচে পারফরমেন্সটা ছিল একদম 100-তে 100 বলাই যাবে। সেখানে 104 রানে আটকে দিয়েছে ইউএসএকে, 9 উইকেট পড়ে গেছে। মুস্তাফিজ একাই 6টি উইকেট নিয়েছেন, রিশাদ হোসেন ভালো বল করেছেন, সব মিলিয়ে ভালোই হয়েছে। ওপেনিংয়ে উঠে তানজিদ তামিম এবং সৌম্য সরকার জিতিয়ে দিলেন, একবার 10 উইকেটে জয় পেল। বাংলাদেশের সম্ভবত প্রথম কোনো টি-20 ম্যাচ যেটা 10 উইকেটে জয় পেয়েছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু থার্ড টি-20 ম্যাচটা কিন্তু বাংলাদেশের পুরোপুরি ধরেন মুদ্রার এপিট আর অপিট বলা যায়। ফার্স্ট দুইটা ম্যাচকে যদি মুদ্রার এপিট ধরেন, তাহলে থার্ড ম্যাচটাকে আপনি মুদ্রার অপিট ধরতেই হবে, এরকম একটা অবস্থা। আপনার কি মনে প্রশ্ন জাগেনি বাংলাদেশের এই থার্ড ম্যাচের খেলাটা প্রথম দুইটা ম্যাচে কোথায় ছিল? আর এই বাংলাদেশের যে এই খেলাটা আসলে টি-20 বিশ্বকাপের জন্য কতটা ইম্প্যাক্ট ফেলবে এই খেলাটা, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই, সেটা একদম নিঃসন্দেহে বলা যায়, একদম নিঃসংকোচে বলা যায় বাংলাদেশের পারফরমেন্স যাচ্ছে তাই। সেকেন্ড ম্যাচে তো আরও যাচ্ছে তাই হয়েছে, যেখানে একদম হাতে ছিল ম্যাচটা, সেখানে একের পর এক উইকেট পড়েই গেল। শেষ পর্যন্ত রিশাদ ছিলেন, তানজিম সাকিব ছিলেন, রিশাদও পারলেন না সেখানে করতে। এক কথায় আমরা দাঁড়াতেই পারিনি প্রথম দুই ম্যাচে। কিন্তু থার্ড ম্যাচে যেটা হলো, প্রথমে ইউএসএকে ব্যাটিংয়ে পাঠানো হলো, বোলিং শুরু করলো বাংলাদেশের পেসাররা, বাংলাদেশের বোলাররা ভালোভাবে বোলিং করলো। মুস্তাফিজ পেলেন 6 উইকেট, সাকিব পেলেন উইকেট, রিশাদ পেলেন উইকেট, সব কিছু মিলিয়ে কিন্তু ভালো একটা খেলা বাংলাদেশ বোলিং দিয়ে অন্তত ভালোভাবে করেছে। তারপর আসলো ব্যাটিংয়ে আমি যেটা ভাবছিলাম যে বাংলাদেশ যদি 6 থেকে 7 ওভারের মধ্যে যদি জিতে যেতে পারে, সেটা কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার হলো। বাংলাদেশ 14 ওভার 4 বলে জিতেছে ম্যাচটা। সব কিছু মিলিয়ে কিন্তু এইটা অনেক কিছু বলবো কিনা না ভাই বুঝতেছি না। ইউএসের সাথে প্রথম দুই ম্যাচ হেরে থার্ড ম্যাচে জিতার পরে তো বেশি এক্সাইটমেন্টটা ঠিক না আসলে। এই ইউএসএকে আমরা হোয়াইট ওয়াশ করার পুরোপুরি একটা প্ল্যানে হয়তো বাংলাদেশ ছিল, প্ল্যানটা ফেল করেছে। বাংলাদেশ খারাপ খেলেছে তাই প্ল্যানটা ফেল করেছে। বাংলাদেশ সেখানে ব্যাটিংয়ে নেমেন, তানজিদ তামিমের 42 বলে 58 এবং 28 বলে 43 রানের সৌম্য সরকার। বাংলাদেশ জিতে গেল 10 উইকেটে। মুস্তাফিজুর রহমান যে বোলিংটা করলেন, সেই বোলিংটা টি-20 ইন্টারন্যাশনাল টি-20 ইতিহাসে তৃতীয় বোলার হিসাবে বেস্ট ফিগার। প্রথমটা দীপক চাহারের, তার সেকেন্ডটা হলো অজন্তা ব্যান্ডিস এবং থার্ড হলো গিয়ে আমাদের মুস্তাফিজ। বাংলাদেশের হয়ে বেস্ট বোলিং ফিগার এইটি। তো এইসবের পরে বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে আসলে আশাটা করা যায় কতটুকু, কী বার্তা দিচ্ছে এই বাংলাদেশকে? দেখেন, বাংলাদেশ এমন একটা টিম, যেই টিম থেকে আমাদের বিশ্বকাপের আগে প্রচুর অনেক বেশি এক্সপেকটেশন থাকে, কিন্তু বিশ্বকাপে যাওয়ার পর এবং বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের যে পারফরমেন্সটা থাকে সেইটা ভাই একদম মানার মতো না। আর বাংলাদেশের টি-20তে সমস্যা আমি অনেক আগে থেকেই বলছি, বাংলাদেশের স্ট্রাইক রেটে বাংলাদেশের টি-20তে অনেক সমস্যা আছে এবং সেইটা সমাধানের কোনো ধরনের কোনো চিন্তাই আমি দেখছি না। দেখেন, বাংলাদেশের বর্তমানে যে টপ অর্ডারের অবস্থা, লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর কথাই যদি আমি ধরি, সৌম্য সরকার মোটামুটি রান করেছেন লাস্ট ম্যাচে, এর আগের ম্যাচে আবার ডাক মেরেছিলেন। তানজিদ তামিম ভালো করছে। তো মোটামুটি যদি তানজিদ তামিম এবং সৌম্য সরকার থাকেন তাহলে তো ভালোই। লিটন দাসের যে ফর্ম, সেই ফর্মে বাংলাদেশ আর অন্য কোনো দলেও হলেও হয়তো লিটন দাস বাংলাদেশের প্রথম ম্যাচগুলোতে স্টার্টিং 11-এ থাকতেন। শান্তকে বাদ দিবেন কীভাবে? শান্ত হলো দলের ক্যাপ্টেন। সেই ক্যাপ্টেনের যে অবস্থা, যে স্ট্রাইক রেটের যে অবস্থা, বিশ্বকাপের আগে সব ক্যাপ্টেনদের মধ্যে একদম শেষের জনের আগের জন স্ট্রাইক রেটের দিক দিয়ে সেইটা হলো শান্ত।
এমন খারাপ অবস্থা বাংলাদেশের ক্যাপ্টেনের। তারপর বর্তমান রিসেন্ট ফর্মটা তো খুব বাজেই যাচ্ছে শান্তর। সব কিছু মিলিয়ে শান্তর ফর্মটা কিন্তু খুবই কনসার্নিং, যেমনটা লিটনের ক্ষেত্রেও। লিটন এবং শান্তর ফর্মটা থাকলে বাংলাদেশ অন্তত টপ অর্ডারে T20 খেলায় কিন্তু টপ অর্ডারের ব্যাটসম্যানরা যদি একটু ভালো করতে পারেন, ভালো একটা স্টার্ট এনে নিতে পারেন, তাহলে কিন্তু দলটা অনেকটা এগিয়ে যায়। পরে তো মিডল অর্ডার মাহমুদুল্লাহ রিয়াজ আছেন, জাকের আলী অনিক আছেন, তাহিদ হৃদয় আছেন, কিন্তু টপ অর্ডারে বাংলাদেশের এই যে কোলাপসটা করতেছে বা দিনের পর দিন করেই যাচ্ছে, সেটাই কিন্তু একটা ভাবনার বিষয়। বাংলাদেশ এই টপ অর্ডারের কোলাপসটা যদি কাটিয়ে উঠতে পারে, বাংলাদেশ আশা করি, আশা তো করতে কোনো বাধা নেই, স্বপ্ন তো দেখতে কোনো বাধা নেই, আশা করি বাংলাদেশ ভালো কিছু করবে। আবারও স্বপ্ন নিয়ে বসবো, তবে এবার স্বপ্নটা এতটা বড় না। আশা করি বাংলাদেশ সেকেন্ড রাউন্ড পর্যন্ত অন্তত খেলবে, এবং সেই সেকেন্ড রাউন্ডের খেলার আশা নিয়েই এই ভিডিওটি শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, পিচ।